প্রিয় ছাত্রছাত্রী, আমি নয়ন ভট্টাচার্য দৌলতপুর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি তোমাদের সামনে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ক্লাস নিয়ে। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আলো। আলো অধ্যায়টিতে দেখবে যে সেখানে প্রতিফলন, প্রতিসরণ, বিভিন্ন রকমের দর্পণ, লেন্স, বিচ্ছুরণ এই সমস্ত নিয়ে আলোচনা করা আছে। তো আমরা আজকে দর্পণ এবং লেন্স এই দুটো দ্বারা প্রতিবিম্ব গঠন এটি আলোচনা করব। আলো শুরুতেই যে কথাটি আমাদের মাথায় আসে সেটি হলো যে আলো কি? আলোকে আমরা দেখতে পাই? এইটা তো আমরা জানি যে আলোর জন্য আমরা দেখতে পাই। আলো যখন কোনো বস্তুতে পড়ে তখন সেখান থেকে প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে আমাদের চোখে এসে পড়ে, তখন আমরা সেটিকে দেখতে পাই। তাহলে এই যে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এলো, তাহলে প্রতিফলন কে ঘটালো? বিভিন্ন বস্তু প্রতিফলন ঘটাতে পারে। তো আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে দর্পণ দ্বারা প্রতিফলন। প্রতিফলনের সঙ্গে কিন্তু তোমরা পরিচিত, তোমরা আগেও পড়েছো যে প্রতিফলন সমতল দর্পণ। বাড়িতে যখন তোমরা আয়নার সামনে থাকো, মানে বেরোনোর সময় যখন একটু সাজগোজের দরকার, একটু চিরুনি করে নিলাম, তখন যে আয়নাটা আমরা দেখি সামনে সেটা হচ্ছে সমতল দর্পণ। এছাড়াও আরো দুটো দর্পণ রয়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেইটাই, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে এই ধরো আমি একটি উত্তল দর্পণ আঁকলাম। উত্তল দর্পণ এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলোর উল্টো দিক এইটি হচ্ছে প্রতিফলক তল, অর্থাৎ আলো এদিক থেকে এসে প্রতিফলিত হয়ে এই দিকেই যাবে। আর এর ঠিক উল্টোটা এইটি হচ্ছে অবতল দর্পণ। এর প্রতিফলক তল কোনটা? এইটা হচ্ছে প্রতিফলক তল। তাহলে এইখানে যখন আলো পড়বে তখন এই দিকেই ফিরে আসবে। তো এইখানে দুটো শেপ, আকার দেখে বুঝতে পারছো যে দুটোই একটি বৃত্তের অংশ। আমরা যদি এই বৃত্তটাকে পূর্ণ করি তাহলে সেই বৃত্তের যে কেন্দ্র সেইটাকে আমরা বলছি আলোক কেন্দ্র, সি দিয়ে বলা হয়। এখানে ছবিটা সুন্দর করে করা আছে, দেখো এইখানে এই সি হচ্ছে আলোক কেন্দ্র। এইখানে একটি অবতল দর্পণ আঁকা আছে, সি হচ্ছে আলোক কেন্দ্র। এই বৃত্তটা পূর্ণ করার পর বৃত্তের যে কেন্দ্র দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে আলোক কেন্দ্র। এইবারে এটাও ঠিক তাই, এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে যে কেন্দ্রটা আমরা পাবো সেইটি হচ্ছে আলোক কেন্দ্র, সরি বক্রতা কেন্দ্র। একটু ভুল বলে দিচ্ছি, বক্রতা কেন্দ্র। আলোক কেন্দ্র আমরা পাবো লেন্স। এই যে আমরা দর্পণটি পেলাম, অবতল দর্পণ, তার ঠিক মধ্যবিন্দু যেটা সেইটাকে আমরা বলি মেরু। এইখানে দেখো ছবিতে আরো পরিষ্কার আছে, এই বিন্দুটা মেরু। এবারে এই মেরু আর বক্রতা কেন্দ্র এই দুটো যদি আমরা যোগ করে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এইটাকে আমরা বলছি প্রধান অক্ষ। একই রকম ভাবে এই অবতল দর্পণ ঠিক এই মাঝের, এই যে অংশটা তার ঠিক মাঝের যে বিন্দু সেইটি হচ্ছে মেরু। আর এই বক্রতা কেন্দ্র আর মেরু এটা যদি আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তাহলে আমাদের কি কি জানা হলো? যে উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণই হোক, এটি একটি বৃত্তের অংশ। আমরা যদি বৃত্তটা পূর্ণ করি তাহলে যে কেন্দ্রটা আমরা পাবো সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আর
দর্পণের ঠিক মাঝের বিন্দু যেটা, সেটাকে আমরা বলছি মেরু। বক্রতা কেন্দ্র এবং মেরু এই দুটো যোগ যদি আমরা করি তাহলে যে সরলরেখাটা আমরা পাবো সেইটা হচ্ছে প্রধান অক্ষ। এইবারে আমরা দেখব যে উত্তল দর্পণই হোক বা অবতল দর্পণই হোক, তাতে যদি বাইরে থেকে আলো এসে পড়ে তাহলে প্রতিফলনের পর কোন দিকে যাবে। একটু মুছে নিই। একটি অবতল দর্পণ আঁকি। এই মেরু, প্রধান অক্ষ সোজা করে টানার চেষ্টা করলাম। বক্রতা কেন্দ্র ধরে নিলাম, এটা সি। তাহলে যদি আলো এইভাবে পড়ে, দেখতেই পাচ্ছ আলো প্রধান অক্ষের সমান্তরাল ভাবে পড়েছে, তাহলে কি হবে? প্রতিফলন হবে নিশ্চিত। প্রতিফলন হয়ে আলো এই দিকে যাবে নাকি এই দিকে যাবে? এখানে একটু কনফিউশন, তাই তো? কনফিউশন নেই। তোমরা আগে পড়েছো সমতল দর্পণে কি হয়। সমতল দর্পণ আমাদের জানা আছে, এই একটি সমতল দর্পণ, আলো এসে পড়লো, এইখানে আমরা একটা অভিলম্ব টানি, প্রতিফলন হয়। এই আপতন কোণ, এই প্রতিফলন কোণ, এই আপতন কোণ আর প্রতিফলন কোণ, এই দুটো কি হয়? সমান হয়। এটা প্রতিফলনের সূত্র, তোমরা আগে জানো। এইখানে কি প্রতিফলনের সূত্র মানা হচ্ছে না হচ্ছে না? অবশ্যই হচ্ছে। কিভাবে দেখো, এইখানে যখন আমরা প্রতিফলনটা ঘটাবো, এইখানে আমরা একটা স্পর্শক টানবো, এরকম স্পর্শক টেনে এইখানে একটা স্পর্শকের উপর অভিলম্ব টানা, তাহলে এই কোণটা হলো গিয়ে আপতন কোণ। এইবারে প্রতিফলন কোণ সমান হবে, তাহলে এই কোণটা হলো প্রতিফলন কোণ। তাহলে দেখো এইখানে এই হচ্ছে আমার অভিলম্ব, আলোক রশ্মি পড়লো, পড়ে প্রতিফলিত হয়ে এলো, আপতন কোণ প্রতিফলন কোণ দুটো কোণ সমান, অর্থাৎ প্রতিফলনের সূত্র মেনে কিন্তু এখানে প্রতিফলনটা হলো। একই রকম ভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে প্রতিফলনের সূত্র মেনে সেখানে প্রতিফলনটা ঘটে। এইবারে আমরা এই অবতল দর্পণের সামনে বা উত্তল দর্পণের সামনে কোনো বস্তু রাখবো, বস্তু রেখে দেখবো যে কি করে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আরেকবার অবতল দর্পণ এঁকে নিই। প্রধান অক্ষ, আমরা এর আগে আলোচনা করলাম যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি পড়লে কোন দিক দিয়ে যাবে? একটি বিন্দুতে যাবে, সেই বিন্দুটাকে আমরা বলেছিলাম ফোকাস। এই যে দেখতে পাচ্ছ এখানে ফোকাস, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি পড়ে ফোকাস দিয়ে গেছে। কিন্তু যদি এই বক্রতা কেন্দ্র যে রয়েছে সি, এই বক্রতা কেন্দ্র বরাবর, অর্থাৎ এই দর্পণটি যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্র বরাবর যদি কোনো আলোকরশ্মি যায়, গিয়ে যদি পড়ে, তাহলে প্রতিফলক তল থেকে ঘুরে তো আসবে কোন দিকে? ওই পথেই ঘুরে আসবে। এখানে প্রশ্ন আসতেই পারে, মানে কেন? এইখানে কি প্রতিফলনের সূত্র মেনে চলা হলো, মানে ওই প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান? অবশ্যই। আমি একটু সমতল দর্পণে যাই, ফিরে যাই, তোমাদের এটা জানা আছে, এর সাথে কম্পেয়ার করলে তোমাদের সুবিধা হবে। দেখো এই সমতল দর্পণে যখন আলো পড়ছে, এইভাবে যদি পড়ে তাহলে আপতন কোণ কত? শূন্য, তোমরা জানো। আর প্রতিফলন কোণ কত হবে? তাহলে শূন্য হবে, দুটো সমান, তাহলে সেই পথেই ফিরে যাবে। অর্থাৎ যদি লম্বভাবে আলোক রশ্মি পড়ে তাহলে
প্রতিফলনের পর সেই পথেই ফিরে যাবে। তো এইখানে দেখো, যখন এই বক্রতা কেন্দ্রগামী কোনো সরলরেখা মানে আলোকরশ্মি যখন যাচ্ছে, তখন এই দর্পণে আমরা যদি আগের মতো একটি স্পর্শক টানি, তাহলে সেই স্পর্শকের উপর অভিলম্ব টানলে কিন্তু এইটা একই হয়ে যায়। তোমরা জ্যামিতিতে পড়েছো। তো এইখানে আপতন কোণ শূন্য হয়, তাহলে প্রতিফলন কোণ শূন্য। অর্থাৎ যে পথে গেল প্রতিফলনের পর সেই পথেই আবার ফিরে আসছে। তাহলে আমরা এবার অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন কি করে হচ্ছে সেখানে চলে যাব। দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে। এক, যে প্রধান অক্ষের সমান্তরাল যদি রশ্মি যায়, তাহলে প্রতিফলিত হয়ে একটি বিন্দুতে যায়, সেই বিন্দুটাকে আমরা কি বলছি? ফোকাস। ঠিক আছে, ফোকাস দিয়ে যাবে। আর যদি বক্রতা কেন্দ্র দিয়ে কোনো আলোকরশ্মি যায়, বক্রতা কেন্দ্র দিয়ে যদি আলোকরশ্মি যায়, তাহলে প্রতিফলনের পর সেই পথেই ফিরে আসবে। এই দুটো ধর্মকে কাজে লাগিয়ে আমরা প্রতিবিম্ব কি করে গঠন হয় সেটা দেখব। হ্যাঁ, এখানে একটু বলে নেওয়া ভালো যে দর্পণের মেরু থেকে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর দর্পণের মেরু থেকে এই যে ফোকাস, এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। আচ্ছা, এইবারে আমরা দেখি এই অবতল দর্পণ, প্রধান অক্ষ, ফোকাস, বক্রতা কেন্দ্র। দর্পণটাকে আরেকটু বাড়িয়ে দিই। আমরা ফোকাসের মধ্যে বস্তুটিকে রাখি। মনে আছে তো? প্রধান অক্ষের সমান্তরাল কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে। প্রধান অক্ষের সমান্তরাল গেল কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে। ফোকাস দিয়ে যাবে। বোর্ডে একটু অসুবিধে হচ্ছে স্লিপ করার কারণে, সেই জন্য এই চার্টে একটু দেখো, একই রকম করা আছে। এই বস্তু অ্যারো মার্ক আছে, অর্থাৎ একটি তীর চিহ্ন। এখান থেকে এই প্রধান অক্ষের সমান্তরাল, দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটা গেছে, গিয়ে এই ফোকাস দিয়ে ফিরে এসেছে। এইবারে দ্বিতীয় যে ধর্মটা, অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে যখন যাবে তখন সেই পথেই ফিরে আসবে। তাহলে বক্রতা কেন্দ্র, এটাকে আমরা বাড়িয়ে দিই। এই পথে গেল, গিয়ে আবার এই পথেই ফিরে আসবে। এখানে খুব সুন্দর করে করা আছে, একটু দেখে নাও। এই দেখো, এই বক্রতা কেন্দ্র দিয়ে গেছে, যে পথে গেল সেই পথেই ফিরে এলো। বক্রতা কেন্দ্রগামী আলোকরশ্মি পড়লো এখানে, গিয়ে সেই পথে ফিরে এলো। এইখানে এই দুটো রশ্মিকে এইদিকে মিলিত হবে প্রতিফলনের পরে? না, মিলিত হবে না, কারণ এরা দেখো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অপসারী রশ্মি। তাহলে মিলিত হতে গেলে কিভাবে মিলিত হবে? আমরা এইটিকে বাড়িয়ে দেব পেছন দিকে। এইখানে খুব সুন্দর করে দেখতে পাবে, দেখো পেছন দিকে বাড়ানো আছে, সোজা এইখানে মিলিত হচ্ছে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এইখানে প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ এটা PQ যদি বস্তু হয়, এই অ্যারো মার্ক অর্থাৎ তীর চিহ্ন বস্তু, তাহলে আমরা এইখানে P1 Q1 প্রতিবিম্ব পেলাম। প্রতিবিম্ব এখানে কিরকম হলো একটু ভালো করে দেখো তো। প্রতিবিম্বের প্রকৃতি কিরকম, সৎ না অসৎ? আচ্ছা, সৎ বিম্ব আর অসৎ বিম্ব তাহলে কাকে বলে একটু আমরা মনে করি। সৎ বিম্ব কি? এখানে প্রতিফলন নিয়ে আলোচনা করছি। তাহলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি যদি মিলে, কোথাও মিলে যদি প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ সেই দুটো প্রতিফলিত রশ্মি এক জায়গায় মিলিত হয়ে যে প্রতিবিম্ব তৈরি করলো, তাকে আমরা সৎ বিম্ব বলছি। সৎ বিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি। আর যদি এটা না মেলে, তাহলে যে প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে সেইটা অসৎ বিম্ব। তাহলে আমাদের এখানে দেখো, এরা কি মিলিত হয়েছে? প্রতিফলনের পর মিলিত হয়নি। এইখানে আমরা ওদেরকে জোর করে মিলিয়ে দিয়েছি। তাহলে এইখানে যে প্রতিবিম্ব তৈরি হলো সেটি অসৎ বিম্ব। তাহলে প্রকৃতি কি দাঁড়ালো? অসৎ।
আচ্ছা, এবারে দেখো তো প্রতিবিম্ব বস্তুর থেকে বড় হয়েছে না ছোট হয়েছে? স্বাভাবিকভাবেই প্রতিবিম্ব বড় হয়েছে। এখানে দেখো, এখানেও চেষ্টা করেছি, তাহলে প্রতিবিম্ব বড়, অর্থাৎ আমরা লিখতে পারি বিবর্ধিত। বিবর্ধিত শব্দটা যদি ভুলে যাও তাহলে কোনো চিন্তার কিছু নেই, লিখবে প্রতিবিম্ব আকারে বস্তুর থেকে বড়। আচ্ছা, আরেকটি ব্যাপার, সেটি হলো যে বস্তুটিকে আমরা যেভাবে রেখেছিলাম, এই জন্য তীর চিহ্ন নেওয়া হয় বোঝানোর জন্য, প্রতিবিম্ব কিন্তু সেই দিকেই আছে, এখানেও দেখো সেই দিকেই আছে, অর্থাৎ প্রতিবিম্ব সম শীর্ষ, যেদিকে বস্তু সেই দিকেই প্রতিবিম্ব আছে। তো এইখানে আমরা যে প্রতিবিম্ব তৈরি করলাম, এই প্রতিবিম্ব তৈরি করার সময় বস্তুটিকে আমরা ফোকাসের মধ্যে রেখেছি। আমরা বস্তুটিকে বিভিন্ন জায়গায় রেখে প্রতিবিম্ব আমরা তৈরি করতে পারি। তো তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন সাথে সাথে খাতা পেন নিয়ে বসবে, পেন্সিল স্কেল নিয়ে বসবে, রাবার নিয়ে বসবে, সাথে সাথে তোমরা রেখাচিত্র দিয়ে প্রতিবিম্ব তৈরি করবে এবং বিভিন্ন জায়গায় রেখে। আচ্ছা, তাহলে এর প্রয়োজনীয়তা কি? আমরা কি এই শিখলাম, শিখে এর ব্যবহারটা কোথায় পাবো? ব্যবহারটা হচ্ছে, দেখো, যদি দাঁতের ব্যথার অভিজ্ঞতা আছে কারো, না থাকলে ভালো, তবে কেউ যদি গিয়ে থাকো ডেন্টিস্টের কাছে কারোর সাথে বা নিজে, তাহলে দেখবে যে ভেতরের দিকে দাঁত অসুবিধা হয়েছে, দেখতে খুব মানে কি হয়েছে বোঝা যাচ্ছে না, ডাক্তারবাবু কি করেন, একটি দর্পণের সাহায্য নেন, সেই দর্পণ দিয়ে দাঁতটিকে দেখেন। কিভাবে দেখেন? সেই দর্পণটিকে এমনভাবে রাখেন যাতে দাঁতটা ফোকাসের মধ্যে থাকে। এই যে ফোকাসের মধ্যে দাঁতকে রাখা হয়, ধরে নাও এই যে এটা হচ্ছে দাঁত, এই তীর চিহ্নটা, তাহলে দাঁতের প্রতিবিম্ব হবে বড় প্রতিবিম্ব, ওখানে তো আরো ভালো দর্পণ থাকে, অবতল দর্পণ, যার ফলে আরো ভালো এবং বড় প্রতিবিম্ব তৈরি হয়, যার ফলে দাঁতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেই দাঁত ভালো করে দেখে ডাক্তারবাবু চিকিৎসা করে। তাহলে তোমাদের একটা ধারণা হলো অবতল দর্পণ সম্পর্কে। উত্তল দর্পণের ক্ষেত্রেও একই রকম, আমি ওই চার্ট থেকে একটু উত্তল দর্পণ সম্পর্কে বলে দিই। দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রেও যখন আসছে আলোক রশ্মি বাইরে থেকে, সেখানেও কিন্তু প্রতিফলনের সূত্র মেনেই প্রতিফলনটা হয়। এই আপতিত রশ্মি যাচ্ছে, প্রতিফলন হলো, হয়ে এই দিকে ফিরে গেল, এইখানেও আমরা স্পর্শক টানি, স্পর্শক টেনে তার উপরে অবিলম্বটা আঁকি, তার আপতন কোণ প্রতিফলন কোণ সমান করেই কিন্তু এই প্রতিফলনটা ঘটে। একই রকম ভাবে এই রশ্মিটা আসছে, এই রশ্মি এসে প্রতিফলিত হয়ে ফিরে গেল, এখানেও আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। তাহলে যখন আসছে তখন দেখো প্রতিফলিত রশ্মি দুটো কিন্তু এখানেও অপসারী, অর্থাৎ দূরে সরে যাচ্ছে, তাহলে ওরা মিলিত হবে না। তাহলে মিলিত কোথায় হবে? আমরা পেছন দিকে বাড়িয়ে দিই, দেখো ডটেড লাইন আছে, ডটেড লাইন আছে, এইখানে মিলিত হবে, মিলিত হয়ে এইখানে একটা ছোট্ট প্রতিবিম্ব তৈরি। তাহলে এই যে প্রতিবিম্ব ছোট তৈরি হলো, তাহলে এর উপযোগিতা কোথায়? আমাদের প্রাত্যহিক জীবনে কি উপযোগিতা আছে? আছে। তোমরা প্রতিদিন এই ঘটনা দেখতে পাও। এখন অবশ্য লকডাউনের কারণে তোমাদের সেইটা হয়তো একটু বন্ধ আছে, সেই অভিজ্ঞতা। আমি তোমাদের যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাইকে তোমরা প্রায় প্রত্যেকেই চেপেছো, গাড়িতে প্রত্যেকেই চেপেছো, সেখানে ড্রাইভারের সিটের পাশে একটা আয়না থাকে, লক্ষ্য করেছো? যেটাকে লুকিং গ্লাস আমরা বলে থাকি। তো সেই লুকিং গ্লাসটা কিছুই না, একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণে কি হয়? দূর থেকে আলো আসে, অনেক দূর থেকে আসার পর তারা কোথায় মিলিত হয়? ফোকাসে। ফোকাসে মিলিত হয়ে প্রতিবিম্ব তৈরি করে। অর্থাৎ আমাদের যে বাইকে আমরা যাচ্ছি বা যে গাড়িতে করে আমরা ট্রাভেল করছি, তার পেছনে যদি গাড়ি থাকে তাহলে সেই গাড়ির প্রতিবিম্ব আমরা সেই লুকিং গ্লাসে দেখতে পাবো। তাহলে গাড়ির চালক সাবধান হবে, সাবধান হয়ে গাড়ি চালাবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও তোমরা বিভিন্ন জায়গায় বস্তুকে রাখবে, রেখে তার প্রতিবিম্ব তৈরি করবে। আচ্ছা, এবারে আমরা লেন্সে চলে আসি। তোমাদের বলে রাখি যে দর্পণ এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু লেন্স রয়েছে। লেন্স রয়েছে আমার কাছে, একটি উত্তল লেন্স রয়েছে। উত্তল লেন্স দিয়ে আমরা প্রতিবিম্ব তৈরি করব। তো আগে কি দেখে নেবে কি করে হচ্ছে, নাকি আমরা একটু দেখে নিই আগে
কি ঘটনা ঘটছে, তারপর আমরা এটার এক্সপ্লেনেশনে যাব। একটু অন্ধকার করে নি ঘরটা। দেখো, এটি উত্তল লেন্স আমি ধরেছি, বাইরে থেকে আলো আসা এখানে অসুবিধে, যার ফলে আমি একটি আলোক উৎস নিয়েছি, টর্চ নিয়েছি। টর্চটাকে আমি জ্বালালাম, এবার লেন্সের মধ্যে ফেললাম উত্তল লেন্স। এটাকে আমি একটু কাছে দূরে করছি। দেখো, কাছে দূরে করতে করতে এক জায়গায় আমরা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবো। দেখতে পাচ্ছ একটা শার্প ইমেজ। তাহলে দূর থেকে যখন আলোক রশ্মি আসছে, এখানে টর্চ আমাদের আলোক উৎস, সেখান থেকে আলোক রশ্মি আসছে, এসে পর্দার উপরে একটি প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এই যে আমরা লেন্সটাকে ধরেছি, এই লেন্স থেকে পর্দা পর্যন্ত যে দূরত্ব, সেইটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব। এই রশ্মিগুলো গিয়ে ফোকাসে মিট করছে। আচ্ছা, এবারে আমরা একটু এটার এক্সপ্লেনেশনে চলে যাব যে কি করে এটা হচ্ছে। লেন্স যেরকম ভাবে আমরা বৃত্ত দিয়ে দর্পণ বুঝেছিলাম, উত্তল দর্পণ অবতল দর্পণ, ঠিক সেই রকম ভাবেই আমরা লেন্সটাও বুঝবো। দেখো, দুটো বৃত্ত যদিও আকারে সমান হয়নি, ধরে নাও দুটো সমান, এই দুটো বৃত্ত এখানে ছেদ করেছে। এই যে মাঝের অংশটুকু, মাঝের যে অংশটুকু, এই অংশটুকু আমরা বলছি লেন্স। আমি এই বৃত্তের কেন্দ্র সেটাকে আঁকলাম, এই বৃত্তের কেন্দ্র সেটাকে আঁকলাম, এই দুটো কেন্দ্র আমি যোগ করলাম, তাহলে আমরা যে রেখাটা পাবো সেটা হচ্ছে প্রধান অক্ষ। এবারে আমি এটা মুছে ফেলি। দেখো, প্রধান অক্ষ। তাহলে এর দুদিকে উত্তল, আর একটু ভালো করে আঁকি। দেখো, দুদিকে উত্তল, তাহলে এর ওই যে বৃত্তের অংশ, তাদের কেন্দ্র যোগ করে আমরা পেলাম গিয়ে প্রধান অক্ষ। এইবারে প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলোক রশ্মি পড়ে তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি পড়লো, যেটা আমরা একটু আগে টর্চ দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখলাম। হ্যাঁ, এরা প্রতিষ্ঠিত হয়ে একটি বিন্দুতে মিলিত হবে। আরেকটি রশ্মি তারাও একটি বিন্দুতে মিলিত হবে। যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকে আমরা বলছি ফোকাস। এইখানে প্রতিসরণ ঘটনাটি আছে। আমরা প্রতিফলন প্রতিসরণ আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে সেগুলো প্রতিফলন প্রতিসরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবো। কোথাও প্রতিফলন, কোথাও প্রতিসরণ, কোথাও প্রতিফলন প্রতিসরণ একসাথে আছে। একটু প্রতিসরণ আলোচনা করে নিই, শুধুমাত্র এইটুকুর জন্য আমাদের যা দরকার তাতে করে হচ্ছে কোনো মাধ্যম থেকে, ধরো লঘু মাধ্যম একটা আছে বায়ু, আর এইদিকে হচ্ছে জল অর্থাৎ ঘন মাধ্যম। এই আমি অভিলম্ব আঁকলাম, এই আলোক রশ্মি আসছে, তাহলে এই আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এইভাবে, অর্থাৎ লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে তখন আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু যায় না, অবিলম্বের দিকে সরে আসে, অর্থাৎ তার নির্দিষ্ট গতিপথ থেকে সে বিচ্যুত হয়। ঠিক উল্টো ঘটনা ঘটে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়। ধরো জল বায়ুর তুলনায় ঘন, তাহলে ঘন মাধ্যম থেকে এই জল থেকে যখন লঘু মাধ্যমে বায়ুতে যাচ্ছে তখন উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ এই অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এইখানে লেন্সের ক্ষেত্রে দেখো, লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি বায়ু থেকে লেন্স কাঁচে পড়লো, কাঁচ থেকে আবার বায়ুতে এলো, তাহলে এইভাবে প্রতিষ্ঠিত হবে। ঠিক একই রকম ভাবে এই দিকে প্রতিষ্ঠিত হবে, হয়ে এইখানে মিলিত হলো, তাহলে এই বিন্দুটাকে আমরা বলছি ফোকাস। তাহলে একটা কথা মাথায় রাখো যে প্রধান অক্ষের সমান্তরাল যখন আলোক রশ্মি পড়বে তখন যে বিন্দুতে মিলিত হবে প্রতিসরণের পরে সেটা হচ্ছে ফোকাস, অর্থাৎ ফোকাসে তারা মিলিত হবে। আচ্ছা, এইভাবে আলোক রশ্মি যদি অন্যভাবে পড়ে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল নয়, প্রধান অক্ষ ধরো আলোক রশ্মি এইভাবে পড়লো, কি করবে? প্রতিসরণ হবে। প্রতিসরণ হলো,
হয়ে প্রতিষ্ঠিত যে রশ্মি সেইটা যদি আপতিত রশ্মির সমান্তরাল হয়, আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি এই দুটো যদি সমান্তরাল হয়, আমি যদি এটাকে একটু ডটেড লাইন দিয়ে বাড়াই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই দুটো রশ্মি সমান্তরাল, তাহলে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো সেইটাকে বলা হয় আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি হয় তাহলে সেই সরলরেখার প্রতিসরণের পর বিচ্যুতি হবে না হবে না, এক্ষেত্রে আমরা ধরে নিই যে খুব পাতলা যদি উত্তল লেন্স হয়, খুব পাতলা যদি উত্তল লেন্স হয়, তাহলে যদি এই আলোক কেন্দ্রগামী কোনো সরলরেখা থাকে তাহলে তার বিচ্যুতি হয় না, অর্থাৎ যে পথে যাচ্ছিল সেই পথেই চলে যাবে। তাহলে আমরা লেন্সের ক্ষেত্রে আলোর দুটো ধর্মকে কাজে লাগাবো। এক হচ্ছে যখন প্রধান অক্ষের সমান্তরাল ভাবে পড়ছে তখন ফোকাসে মিট করবে, আর যখন আলোক কেন্দ্রগামী সরলরেখা হচ্ছে তখন সেই পথেই যাবে। এই দুটো ধর্মকে কাজে লাগিয়ে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন সেটি আলোচনা করব। এইখানে দেখো ছবিতে আছে এই উত্তল দর্পণ, এটা ফোকাস, এই বিন্দু ফোকাস, ফোকাসের বাইরে বস্তুটিকে রাখা আছে। ফোকাস এই দূরত্বটা আমরা যদি ধরি তাহলে ফোকাসের ডাবল দূরত্ব, অর্থাৎ এই আলোক কেন্দ্র থেকে ফোকাস সেটা হচ্ছে ফোকাস দূরত্ব, আর আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে 2f লেখা আছে, দেখো ফোকাস দূরত্বের ডাবল। তাহলে ফোকাস দূরত্ব আর ফোকাস দূরত্বের দ্বিগুণ, তার মাঝে আমরা বস্তুটাকে রেখেছি। কি ঘটবে, এখান থেকে আলোকরশ্মি গেল যেটা প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেছে। আর আলোক কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে সোজা চলে যাবে, কোথায় এটা মিট করছে, এইখানে। তাহলে এখানে আমরা যে প্রতিবিম্বটা পেলাম সেটা হচ্ছে বস্তু থেকে আকারে বড়, দেখতেই পাচ্ছ। প্রকৃতি কি হবে, এরা প্রতিষ্ঠিত হয়ে এখানে মিট করেছে তাহলে সৎ, আর যেদিকে বস্তু ছিল দেখো উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অর্থাৎ প্রতিবিম্ব অবশিষ্ট। তাহলে অবশিষ্ট আকারে বড় অর্থাৎ বিবর্ধিত এবং সৎ। এখানে অবতল দর্পণের ক্ষেত্রেও আমরা একই রকম ভাবে প্রতিবিম্ব পেতে পারি। এই ধরো বস্তু, এই গেল গিয়ে প্রতিষ্ঠিত হলো, আর এইটা এই আলোক কেন্দ্রগামী সরলরেখা, তাহলে এই দুটো এইখানে মিট করলো, এই তো এইদিকে চলে গেছে, এই দুটো অবস্থিত রশ্মি, তাহলে এটাকে আমি পেছন দিকে বাড়াবো, বাড়াতে গেলে আমরা এখানে প্রতিবিম্ব পাবো। আচ্ছা, এইবারে আমরা হাতে কলমে দেখে নেব যে কি করে প্রতিবিম্ব তৈরি হয়। আমরা একটু রেডি হয়ে নিচ্ছি, মোমবাতিটা জ্বালিয়ে নিই। আমাদের মোমবাতিটা এক্ষেত্রে বস্তু, মোমবাতি বস্তু আগের মতোই উত্তল লেন্স আমরা রেখেছি। দেখো আমি একটু সামনে পেছনে করে দেখো, এইখানে খুব সুন্দর ছবি এসছে, অর্থাৎ প্রতিবিম্ব খুব সুন্দর হয়েছে। একটুখানি হাওয়ার কারণে আমি সামনে পেছনে করি, অনেকটা দূরে যদি হয় তাহলে দেখো এখানে প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছে সেইটা, হ্যাঁ এইবারে আমরা মোমবাতিটাকে অনেক দূরে রেখেছি, মোমবাতি এখানে আলোক উৎস, তাহলে আলোক উৎস অনেক দূরে আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা ধরে নেব যে আলোক রশ্মিগুলো সমান্তরাল, সমান্তরাল আলোক রশ্মি লেন্সে পড়ে দেখো ওখানে প্রতিবিম্ব তৈরি করেছে। আচ্ছা, এবার একটু আমি এটাকে সামনে পেছনে করি, তো প্রতিবিম্ব বড় করার চেষ্টা করি। দেখো প্রতিবিম্ব একটু বড় হয়েছে, অর্থাৎ আমরা এই বিভিন্ন পজিশনে যদি আলোক উৎসটাকে রাখি, অর্থাৎ বস্তুটাকে যদি বিভিন্ন জায়গায় রাখি, কখনো ফোকাস এবং ফোকাস দূরত্বের দ্বিগুণ দৈর্ঘ্যের মধ্যে,
কখনো ফোকাসের মধ্যে, বা কখনো ফোকাস দূরত্বের দ্বিগুণের বাইরে, তাহলে আমরা বিভিন্ন রকমের প্রতিবিম্ব দেখতে পাবো। অর্থাৎ তোমরা এই বস্তুটাকে কখনো ফোকাসের মধ্যে রাখবে, কখনো ফোকাস এবং টুয়েলভের মধ্যে রাখবে, কখনো টুয়েলভ দূরত্বের বাইরে রেখে প্রতিবিম্ব তৈরি করবে। সবাই ভালো থেকো। আর ভিডিওটা যখন দেখবে তখন খাতা কলম নিয়ে বসবে, প্রতিবিম্ব তৈরি করবে।